ছবিটা শুরু হয় ১৯৯৩ সালে একটি হাসপাতালের দৃশ্য দিয়ে। এখানে একজন মহিলা ডাক্তার গ্যাব্রিয়েল নামের এক রোগীর কথা রেকর্ড করছেন। তিনি বলেন, আমার এই রোগীটা খুবই অদ্ভুত, ও খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, ওর অনেক রকমের অসাধারণ ক্ষমতাও আছে। রেকর্ডিং চলছিল, এমন সময় ডাক্তারের সঙ্গী ভয় পেয়ে ছুটে আসে। সে বলে গ্যাব্রিয়েল আবার পালানোর চেষ্টা করছে, দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে। এটি শুনে ডাক্তার তাড়াতাড়ি তার সঙ্গে রুমের দিকে ছোটেন। তিনি হাসপাতালের একটি অদ্ভুত দৃশ্য দেখেন, চারদিকে হট্টগোল লেগে গেছে, যেন সবাই কিছু থেকে পালাচ্ছে। এবার কয়েকজন ডাক্তার একজন গার্ড নিয়ে গ্যাব্রিয়েলের রুমে যান। গার্ডের হাতে ছিল একটা অজ্ঞান করার বন্দুক। তারা গ্যাব্রিয়েলকে অজ্ঞান করতে চায়, কিন্তু গ্যাব্রিয়েল অন্য ডাক্তারদের উপর হামলা করে। সে গার্ডের হাত ধরে এমন ভাবে ভাঙে যে হাড় বেরিয়ে আসে। তারপরও তার ভয়ঙ্কর ক্ষমতা দিয়ে হাসপাতালের সব আলো ভেঙে দেয়। এর মধ্যে ডাক্তার বন্দুকটা তুলে নেন। তিনি গ্যাব্রিয়েলের দিকে গুলি করেন, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। তারা তাড়াতাড়ি তাকে চেয়ারে বেঁধে ফেলে। গ্যাব্রিয়েল যেই জ্ঞান ফিরে পায়, সে ডাক্তার আর তার সঙ্গীর সামনে দাঁড়ায়। তাকে অনেক দূরে রাখা হয়েছিল, কারণ সে শুধু ভয়ঙ্করই নয়, তার চেহারাও বেশ অদ্ভুত। এখানে ডাক্তার তাকে বকতে শুরু করে, যেন সে ছোট বাচ্চা। তিনি বলেন, তুমি খুবই দুষ্টু। গ্যাব্রিয়েলও বাচ্চার মতো চিৎকার শুরু করে। সে রেগে যেতে থাকে। এর সঙ্গে রেডিও থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে আসে, যেটা আর কারো নয়, গ্যাব্রিয়েলেরই। সে তাদের ভয় দেখাচ্ছিল, বলছে, আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। এটা দেখে ডাক্তারের সঙ্গী খুব অবাক হয়। সে বলে, এটা কিভাবে সম্ভব? ও তো কথাও বলতে পারে না। ও রেডিও নিয়ন্ত্রণ করে আমাদের সঙ্গে কথা বলছে। তারপর ডাক্তার অন্য ডাক্তারদের বলেন, গ্যাব্রিয়েলের এমন ক্ষমতা আছে যার সাহায্যে ও অনেক অদ্ভুত কাণ্ড করতে পারে। এবার ডাক্তার তার সঙ্গী অন্য রুমে যান, যেখানে হাসপাতালের স্টাফদের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এটা দেখে দুজনই খুব চিন্তিত হয়ে পড়েন। এবার ডাক্তার বলেন, এই সমস্যার ইতি টানার সময় এসে গেছে। এখন দৃশ্য বদলে যায় এবং এখানে একটি দম্পতিকে দেখানো হয়, যেখানে স্ত্রীর নাম ম্যাডিসন। এখানে জানা যায় গত কয়েকদিন ধরে তাদের দুজনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না, কারণ তারা অনেক বছর ধরে বিয়ে করেছে, কিন্তু ম্যাডিসনের কোনো সন্তান হচ্ছিল না। প্রতিবারই যখন সে মা হতে চলেছে, তার সন্তান গর্ভেই মারা যায়। এর ফলে সে এতটাই চিন্তিত হয়ে পড়ে যে সে রেগে যেতে শুরু করে। তার স্বামীরও রাগ ছিল খুব বেশি, এই কারণে তারা প্রায় ঝগড়া করত। আজও এই স্বামী স্ত্রী একই বিষয় নিয়ে তর্ক করছিল। এখানে ম্যাডিসনের স্বামী রেগে যায় আর সে তাকে জোরে ধাক্কা দেয়, যার ফলে ম্যাডিসন দেয়ালে ধাক্কা খায় আর তার মাথার ক্ষত থেকে রক্ত পড়তে শুরু করে। এটা দেখে তার স্বামী ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায় মেডিকেল কিট আনতে, যাতে সে ম্যাডিসনের চিকিৎসা করতে পারে। কিন্তু ম্যাডিসন তাড়াতাড়ি রুমের দরজা বন্ধ করে দেয় আর নিজেকে ভেতরে তালা দিয়ে আটকে রাখে। আসলে ম্যাডিসন তার স্বামীর ওপর খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, কারণ সে ছিল একজন নিষ্ঠুর স্বামী। প্রায় ছোটখাটো বিষয় নিয়ে তাকে মারধর করত। সে দরজার কাছে আসে আর ম্যাডিসনকে দরজা খুলতে বলে, কিন্তু ম্যাডিসন দরজা খোলে না, এমনকি কফির জন্য অনুরোধ করার পরেও না। তাই ম্যাডিসনের স্বামীকে সারা রাত রুমের বাইরে কাটাতে হয়। যখন সে সোফায় ঘুমাচ্ছিল, তার মনে হয় যেন কেউ কিচেনে আছে। চেক করতে গিয়ে সে তো অবাক, সেখানে মিক্সার মেশিনটা চলছে, ফ্রিজের দরজাও খোলা আর টিভিও চালু। এসব দেখতে দেখতে তার পেছন থেকে একটি কালো ছায়া আসে আর তার উপর হামলা করে। ছায়াটা তাকে ধরে মাথাটা দেয়ালের সাথে আঘাত করে। এরপর ম্যাডিসন হঠাৎ চোখ খোলে। এখানে আমরা বুঝতে পারি যা কিছু ঘটলো সব ম্যাডিসনের স্বপ্ন ছিল। সে খুব ভয় পেয়ে যায়, তার স্বামীর জন্য চিন্তা হতে থাকে। তাই সে তাড়াতাড়ি রুমের দরজা খোলে আর স্বামীকে দেখতে বেরিয়ে আসে, কিন্তু সামনে যা দেখে সে অজ্ঞান হয়ে যায়। তার স্বামীর মৃতদেহ সেখানে পড়ে আছে, তার অবস্থাও খুব খারাপ। সেই কালো ছায়া তাকে মেরে ফেলেছে আর এখানে ফেলে দিয়েছে। চারদিকে রক্ত ছড়িয়ে পড়েছে। এতে ম্যাডিসনের অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে তার স্বামীর মৃতদেহের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই সেই কালো ছায়া পেছন থেকে বেরিয়ে আসে আর ম্যাডিসনের দিকে এগিয়ে যেতে থাকে, তাকে আক্রমণ করতে। ম্যাডিসন খুব ভয় পেয়ে যায়। সে দ্রুত দৌড়াতে শুরু করে। ছায়াটা তাকে আক্রমণ করার আগেই সে দরজা লাগিয়ে দেয়। তারপর সেই কালো ছায়া সেখানে এসে দরজা ভাঙার চেষ্টা করে। ম্যাডিসন দরজা আটকানোর চেষ্টা করে, কিন্তু ছায়াটা দরজা ভাঙতে থাকে। এবার হঠাৎ ম্যাডিসন দরজা সহ নিচে পড়ে যায় আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দৃশ্যে ম্যাডিসন হাসপাতালে জ্ঞান ফিরে পায়। চোখ খুলতেই তার বোনকে সামনে বসে থাকতে দেখে। বোন প্রথমে ম্যাডিসনের খোঁজ খবর নেয়, তুই ঠিক আছিস তো? তারপর সে বলে, দুটো খারাপ খবর আছে। প্রথমটা, এই ঘটনার কারণে তোর গর্ভের 15 নম্বর সন্তানও মারা গেল। আর দ্বিতীয় খারাপ খবর, তোর স্বামী বাঁচতে পারেনি, সে খুব যন্ত্রণাদায়ক ভাবে মারা গিয়েছে। এখানে ম্যাডিসনের জন্য অনেক দুঃখের বিষয় হয়ে গেছে। তাই সে কাঁদতে শুরু করে। তার মনে খুব আঘাত লাগে। তাই যখন গোয়েন্দা বা পুলিশ অফিসাররা তাকে জিজ্ঞাসা করতে আসে, ম্যাডিসন তাদের প্রশ্নের উত্তর দিতে পারে না। তাই গোয়েন্দা ল্যাবের ইনচার্জের কাছে যায় প্রশ্নের উত্তর পেতে। তখন সে গোয়েন্দাকে বলে, তার মৃতদেহে কিছু আঙুলের ছাপ পাওয়া গেছে, যেগুলো আর কারো নয়, ম্যাডিসনের। আর এটাও হতে পারে ম্যাডিসন তার স্বামীকে খুন করেনি, কারণ সে তাকে নির্যাতন করত আর সে তার স্বামীকে দেখে অনেক ভয় পেত। এরপর ম্যাডিসনের বোন তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। রাতে যখন সে তার রুমের জানালার কাছে দাঁড়িয়েছিল, বাড়ির বাইরের আলোগুলো অদ্ভুতভাবে জ্বলতে দেখা যায়। এটা দেখে ম্যাডিসন খুব ভয় পেয়ে যায় আর তখনই সেই কালো ছায়াটা দেখে। সে এতটাই ভয় পায় যে দৌড়ে পালায় আর বাড়ির সব দরজা জানলা বন্ধ করে দেয়। এরপর স্বাভাবিকভাবে সব আলো নিভে যায়। তখন সে খুব খুশি হয়। যখন একটা দরজা নিজে থেকে খুলে যায়, সে আবার ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি নিজের রুমে দৌড়ে যায় আর দরজায় তালা দিয়ে দেয়। এভাবেই এই রাতটা কেটে যায়, কিছুই ঘটেনি। তাই পরের দিন সকালে ম্যাডিসন যখন ঘুম থেকে ওঠে, তার মাথায় একটা আইডিয়া আসে। সে একটা ড্রিল মেশিন দিয়ে কাজ শুরু করে, অর্থাৎ সে প্রতিটা দরজায় তালা লাগাতে শুরু করে। পরের দিন ম্যাডিসনের বোন তার সঙ্গে দেখা করতে আসে। এখানে জানা যায় তারা আসল বোন নয়, তাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই। আসলে যখন ম্যাডিসনের বয়স ছিল 8 বছর, তার সৎ বোনের মা বাবা ম্যাডিসনকে দত্তক নিয়েছিলেন। আর 8 বছর আগে কি হয়েছিল ম্যাডিসনের তা কিছুই মনে করতে পারে না। সে সবকিছু ভুলে গিয়েছিল। এখন আমরা একজন মহিলাকে দেখি, যিনি ছিলেন ট্যুর গাইড, অর্থাৎ তিনি মানুষদের সাহায্য করতেন। শহরের ভূগর্ভে
ভূগর্ভে ভ্রমণ করতে তিনি তাদের পুরো পথে গাইড করতেন। এখনো তিনি তার গ্রাহকদের বলেছেন একটা বিলাসবহুল শহরের কথা। এরপর ট্যুর শেষ হলে সবাই তাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। এখন যখন তিনি এক জায়গায় আসছিলেন আর তার কাজ শেষ করছিলেন, হঠাৎ সেই জায়গায় সব আলো নিভতে শুরু করে। আর যেই না তিনি দেখলেন আলোগুলো নিভে গেল, ট্যুর গাইড ভাবলেন সেখানে কেউ আছে, তাই তিনি চেক করতে সেদিকে যেতে শুরু করলেন। যখন তিনি ছাদের দিকে তাকালেন, সেখানে একটা বিশাল প্রাণী বসেছিল। এটা দেখে তিনি খুব ভয় পেয়ে গেলেন। কেউ কিছু বোঝার আগেই সে ছাদ থেকে নেমে এসে হঠাৎ তার উপর হামলা করলো। এখন যখন ট্যুর গাইডের জ্ঞান ফিরল, তিনি নিজেকে একটা অদ্ভুত জায়গায় আবিষ্কার করলেন। এখানে একটা রেডিও ছিল, যেটা দেখতে শুরুতে দেখা রেডিওর মতো, আর তাতে সেই একই অশুভ কণ্ঠস্বর ছিল যেটা আমরা শুরুতে শুনছিলাম। আর যেহেতু সেই কণ্ঠটা ছিল গ্যাব্রিয়েলের, তাই এখানে আমাদের বুঝতে বেশি সময় লাগে না যে এই প্রাণীটি আর কেউ নয়, গ্যাব্রিয়েল নিজেই। তারপর সে ট্যুর গাইডের কাছে আসে আর বলে, এমন নয় যে আমি খুব তাড়াতাড়ি তোকে মেরে ফেলবো, কিন্তু তোর আগে আমাকে সেই মহিলা ডাক্তারের সঙ্গে হিসেব চুকাতে হবে। এখন যখন সেই মহিলা ডাক্তার তার বাড়িতে ছিলেন, তার কাছে গ্যাব্রিয়েলের ফোন আসে আর সে মনে করিয়ে দেয়, আমি সেই রোগী যাকে তুমি বন্দি করেছিলে, তুমি আমাকে বাচ্চার মতো বকেছিলে। কিন্তু মহিলা ডাক্তার বুঝতে পারে না, কারণ তিনি চিনতে পারে না যে এটা গ্যাব্রিয়েল। তারপর ফোন কেটে দেয়। তিনি তার অফিসে গিয়ে একটা ফাইল খুঁজতে শুরু করেন। তিনি সেই ফাইলটাও পেয়ে যান, যেখান থেকে একটা ছোট মেয়ের ছবি বেরিয়ে আসে। মেয়েটির বয়স ছিল প্রায় 8 বছর। এদিকে মেডিসন তার বাড়িতে ছিল। যখন সে কাপড় ধোয়ার মেশিন খোলে, সে ভয় পেয়ে যায়। এরপর তার বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে যায় আর মহিলা ডাক্তারের বাড়িতে রূপান্তরিত হয়, অর্থাৎ সে ডাক্তারের বাড়িতে পৌঁছে গেছে। এখানেও মেডিসন সেই কালো ছায়াটাকে দেখে, যেটা আর কেউ নয়, গ্যাব্রিয়েল নিজেই। সে মহিলা ডাক্তারের চুল ধরে টানে আর তাকে জোরে মাটিতে আশ্রয় ফেলে। তারপর সে ডাক্তারকে আবার তুলে নেয় আর এদিক ওদিক আঘাত করে, কিন্তু ডাক্তার সেখান থেকে উঠে দাঁড়াতে শুরু করেন। গ্যাব্রিয়েলও তার পিছু নেয়। তার হাতে একটা ট্রফি ছিল। সে ডাক্তারকে ট্রফির ধারালো অংশ দিয়ে আক্রমণ করে। তারপর সে বারবার আঘাত করে। সে তার মাথা চূর্ণ করে ফেলে, যার ফলে ডাক্তারের মুখে খুব যন্ত্রণার ছাপ পড়ে যায়। মেডিসন খুব ভয় পেয়ে যায়। সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এর সঙ্গে তার কল্পনাটা শেষ হয়ে যায় আর সে আবার তার নিজের বাড়িতে ফিরে আসে। এখন সে নিজেকে তার বাড়ির মেঝেতে বসে থাকতে দেখে। এখানে তার মাথায় একটা অদ্ভুত অনুভূতি হয়। যেই না সে হাত দিয়ে চেক করে, তার মাথা থেকে রক্ত বের হচ্ছিল। এদিকে গোয়েন্দা আর ল্যাবের ইনচার্জ মহিলা ডাক্তারের বাড়িতে যায়, কারণ তারা ডাক্তারের মৃত্যুর খবর শুনেছিল। আর যখন তারা চেক করতে আসে, তার মৃত্যু ঠিক সেরকমই হয়েছিল যেমনটা মেডিসন তার কল্পনায় দেখেছিল। যেখানে গ্যাব্রিয়েল ডাক্তারকে আঘাত করেছিল, তার মাথা চূর্ণ হয়ে গিয়েছিল। এখানে তারা সেই ফাইলটাও পায়, যেটা ডাক্তার গ্যাব্রিয়েল ফোন আসার পর দেখছিলেন। যেখানে একটা 8 বছরের মেয়ের ছবি ছিল। সেই ছবিটা গোয়েন্দাও হাতে নেয়, যেটা সে একজন শিল্পীর হাতে দেয়। বলে, এই মেয়ের ছবি নাও, আর 30 বছর পরে এই মেয়ের চেহারা কি হবে সেটা আমাদের প্রিন্ট করে দেখাও। 30 বছর পর তার মুখটা কেমন দেখতে হবে এটা গোয়েন্দার জানতে হবে। এখানে ল্যাবের ইনচার্জ গোয়েন্দাকে ডাক্তার সম্পর্কে ইনফরমেশন দেয়। ইনচার্জ বলে, ডাক্তার ছিলেন শিশুদের ডাক্তার, আর শিশুদের অপারেশনে তিনি খুব দক্ষ ছিলেন, যার কারণে তিনি খুব বিখ্যাতও ছিলেন। এখন গ্যাব্রিয়েল তার জায়গায় ফিরে আসে, যেখানে সে তার মাথা ট্রফি নিয়ে এসেছিল ডাক্তারের বাড়ি থেকে। সেই ট্রফি দিয়ে সে একটি ধারালো অস্ত্র তৈরি করে। যখন তার অস্ত্র তৈরি হয়ে গেল, সে ট্যুর গাইডের উপর এটা পরীক্ষা করে, যাতে তার লক্ষ্য আরো নিখুঁত হয়। যখন মেডিসন এটা দেখে, সে খুব দুঃখ পায়, আর যেহেতু সে খুব ক্লান্ত ছিল, সে তার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এখানে সে আবার কল্পনা করতে শুরু করে। এই চিন্তায় সে মহিলা ডাক্তারের সঙ্গীকে দেখে, যিনি তার বিছানায় শুয়ে বিশ্রাম করছিলেন। যখন গ্যাব্রিয়েল তার কাছে আসে, সে হাতে ধারালো ট্রফির অস্ত্রটি ধরেছিল। সে ডাক্তারের সঙ্গীর খুব কাছাকাছি এসে বসে। ডাক্তারের সঙ্গী তাকে দেখা মাত্রই চিৎকার করে ওঠে। তখন গ্যাব্রিয়েল সেই ধারালো অস্ত্রটা নেয়, তার মুখে গেঁথে দেয়। চিৎকারের পর সে তার বুকে সেটা বিঁধে দেয়, আর এভাবেই ডাক্তারের সঙ্গী মারা যায়। এই স্বপ্ন দেখে মেডিসন খুব ভয় পেয়ে যায়। সে তার চোখ খুলে, যেখানে সে জোরে জোরে চিৎকার করছিল। এখানে সে প্রথমবার গ্যাব্রিয়েলের মুখ দেখতে পায়, যেটা ছিল খুবই ভয়ঙ্কর আর কুৎসিত। এটা দেখে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে তৎক্ষণাৎ আরো জোরে চিৎকার করতে শুরু করে এবং এরপর নিজেকে তার রুমে আবিষ্কার করে, যেখানে জেগে ওঠার পর তার বালিশে রক্ত লেগেছিল। এখন তার চিৎকার শুনে তার বোন তৎক্ষণাৎ সেখানে চলে আসে। সে তার বোনকে বলে, অনেকদিন ধরে তার খুব ভয়ানক চিন্তা আসছে, আর যা কিছু সে স্বপ্ন দেখছে সেটাই সবসময় সত্যি হয়ে যাচ্ছে। এরপর এই দুই বোন পুলিশ স্টেশনে যায়, যেখানে তারা গোয়েন্দা আর ল্যাবের ইনচার্জের সঙ্গে দেখা করে। মেডিসন তাদের বলে, আমার ভয়ঙ্কর কল্পনাগুলো সত্যি হয়ে যায়। আমি ডাক্তারের সঙ্গীর মৃত্যু দেখেছি কয়েকদিন আগে, যেটা হাসপাতালের উল্টো দিকের বিল্ডিং এ হয়েছিল, যেখানে সে থাকতো। এটা শুনে এই লোকেরা তাড়াতাড়ি তার বাড়িতে যায়, যেখানে তারা সত্যি ডাক্তারের সঙ্গীর মৃতদেহ খুঁজে পায়। সেটা ঠিক তেমনই ছিল যেমনটা মেডিসন তার কল্পনায় দেখেছিল। যেমন গ্যাব্রিয়েল তার বালিশে আক্রমণ করেছিল, তার বালিশটা খুব খারাপ অবস্থায় ছিল আর তার পুরো বিছানা রক্তে ভেসে গিয়েছিল। এটা দেখে গোয়েন্দা আর ল্যাবের ইনচার্জ খুব ভয় পেয়ে যায়। এরপর তারা পুলিশ স্টেশনে ফিরে যায়। মেডিসন আর তার বোনকে তারা বলে, তোমরা কিছুক্ষণ পুলিশ স্টেশনে থাকো, কিছু তদন্ত করতে হবে। এরপর যখন মেডিসন ওয়াশরুমে যায়, তার কাছে একটা অজানা নাম্বার থেকে ফোন আসে, যেটা ছিল গ্যাব্রিয়েলের। তাতে সে বলে, আমি আমার ইচ্ছায় তোমার নাম রাখবো, কারণ তুমি আমার বোন, আমি তোমার ভাই। 30 বছর পর আমি ফিরে এসেছি তোমার আর আমার প্রতিশোধ নিতে, যেখানে আমি নিরীহ আর পাপী মানুষদের সবাইকেই মারবো। এটা শুনে মেডিসন খুব ভয় পেয়ে যায়। সে তার বোনের কাছে আসে আর এই দুইজন তৎক্ষণাৎ পুলিশ স্টেশন থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর গোয়েন্দা শিল্পীর পাঠানো ফাইলটা দেখতে শুরু করে, যেখানে সে সেই শিশুর ছবিটা বদলে দিয়েছিল। এখানে আমরা দেখে খুব অবাক হয়ে যাই যে 30 বছর পরের সময় সেই শিশুর ছবিটি আসলে মেডিসনের ছবি। এখানে গোয়েন্দা এই ফাইলটা আবার পড়ে, যেখানে সে জানতে পারে মেডিসনের সৎ মা তাকে চিকিৎসা করানোর জন্য মহিলা ডাক্তারের হাসপাতালে ভর্তি
ভর্তি করিয়েছিলেন। এই সেই মহিলা ডাক্তার যে একটু আগে মারা গিয়েছেন, যেখানে ম্যাডিসনের চিকিৎসা হয়েছিল। আর সেই মহিলা ডাক্তারের সঙ্গে আরো দুজন সঙ্গী ছিলেন, কিন্তু এখন যেহেতু মহিলা ডাক্তার আর তার একজন সঙ্গী মারা গেছেন, তাই তৃতীয় ডাক্তার যিনি এখনো বেঁচে ছিলেন তাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। এই ভেবেই গোয়েন্দা সেই ডাক্তারের সঙ্গে দেখা করতে যায়। ম্যাডিসন আর তার বোন তাদের মায়ের কাছে পৌঁছে যায়। যখন ম্যাডিসনকে ছেড়ে দেওয়া হয়েছিল, তার একটি কাল্পনিক বন্ধু ছিল যার নাম ছিল গ্যাব্রিয়েল। তাকে বলতে হয়েছিল যে ম্যাডিসন আবার কল্পনা করছে, যেখানে সে গ্যাব্রিয়েলকে তৃতীয় ডাক্তারের কাছে দেখে, যে ডাক্তারকে মারতে এসেছে। ডাক্তার বাথটাবে শুয়ে গোসল করছিলেন। এদিকে গোয়েন্দাও সেখানে চলে আসে। সে গুলি হাতে নিয়ে ডাক্তারের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখন গ্যাব্রিয়েল উপর থেকে আক্রমণ করে আর তাকে নিচে ফেলে দেয়। এই সুযোগ নিয়ে গ্যাব্রিয়েল বারবার তার উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সে বেঁচে যায়। তখন গোয়েন্দা তার উপর হামলা করে আর তাকে ছুঁড়ে ফেলে দেয় আর তার দিকে গুলি ছুটতে থাকে, কিন্তু গ্যাব্রিয়েল কোনোভাবে এখান থেকে পালিয়ে যায়। যদিও গোয়েন্দা তার পিছু নিয়েছিল, তবুও সে তাকে ধরতে পারেনি। এখন ডাক্তারের জীবন বেঁচে যায়, কিন্তু এর সঙ্গে ম্যাডিসন তার চিন্তা থেকে বেরিয়ে আসে। পরের দিন গোয়েন্দা আর ল্যাবের ইনচার্জ তাদের সঙ্গে একজন মানসিক ডাক্তারকে নিয়ে আসে, যাতে তিনি থেরাপি করতে পারেন, যেন ম্যাডিসনের পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে দেওয়া যায়, যেগুলো সে পুরোপুরি ভুলে গিয়েছে। থেরাপির সময় ম্যাডিসন বলে, যখন আমি ছোট ছিলাম, গ্যাব্রিয়েলের কাজের জন্য আমাকে বকা খেতে হতো। সে আমাকে উল্টোপাল্টা কাজ করতে বাধ্য করত। এর সঙ্গে ম্যাডিসন তার শৈশবের একটি গল্প বলে। একদিন গ্যাব্রিয়েল আমাকে ডাকলো। সে আমাকে বলল, চোখ বন্ধ কর, তোর সামনে একটা কেক আছে যেটা তুই একটি বড় ছুরি দিয়ে কাটবি আর তোর মাকে দিবি। কিন্তু যখন আমি চোখ খুললাম, আমি দেখি আমি আমার মায়ের পেট কাটতে চলেছি, যাতে আমার মায়ের পেটের বাচ্চাটা মারা যায়। কিন্তু তখন আমার মা চোখ খুললে সে আমাকে এভাবে দেখলো এবং চিৎকার করতে শুরু করলো। সিনটি বর্তমান সময়ে ফিরে আসে। যখন ম্যাডিসন এসব কথা বলছে, সেও চিৎকার করছিল। আর সেই ট্যুর গাইড যাকে গ্যাব্রিয়েল ধরে রেখেছিল, সে কোনোভাবে তার বন্দিদশা থেকে মুক্ত হয় আর সেখান থেকে পালিয়ে যায়। সে বেরিয়ে যাওয়ার পথ হচ্ছে, কিন্তু তখন তার পা মেঝেতে ধাক্কা খায়। এখন যেখানে ম্যাডিসন আর অন্য লোকেরা বসেছিল, উপরের তলার ছাদ হঠাৎ ভেঙে পড়ে আর ট্যুর গাইড সেখান থেকে নিচে পড়ে যায়, যার ফলে আমরা বুঝতে পারি গ্যাব্রিয়েল ট্যুর গাইডকে বন্দি করে রেখেছিল ম্যাডিসনের উপরের তলায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এখানে চলে আসে তদন্ত করতে, যারা ম্যাডিসনকে গ্রেপ্তার করে, কারণ তারা উপরের তলা থেকে গ্যাব্রিয়েলের জামা কাপড় আর অস্ত্র পায়, যার ফলে সবাই মনে করে যে গ্যাব্রিয়েলই ম্যাডিসন আর অন্য কোনো গ্যাব্রিয়েল নেই। আর ম্যাডিসনই সেই ব্যক্তি যে ছোটবেলা থেকে দুটো ব্যক্তিত্ব নিয়ে বেঁচে আছে, একটা হলো ম্যাডিসন আর একটা হলো তার কাল্পনিক বন্ধু গ্যাব্রিয়েল। কিন্তু এখানে গোয়েন্দা এই কথার সঙ্গে একমত হয় না। গোয়েন্দা চিন্তা করতে শুরু করে, কারণ সে তৃতীয় ডাক্তারের বাড়িতে গ্যাব্রিয়েলকে দেখেছিল আর সেখানে ম্যাডিসনও ছিল এবং দুইজন আলাদা ছিল। গ্রেপ্তারের পর গোয়েন্দা আর ল্যাবের ইনচার্জ ম্যাডিসনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, যেখানে সে বলে গ্যাব্রিয়েল খুবই বিপজ্জনক। জিজ্ঞাসাবাদ চলছিল, ঠিক তখন গোয়েন্দার কাছে গ্যাব্রিয়েলের ফোন আসে, যে এখন নিজেকে বলে, হ্যাঁ আমি ম্যাডিসনের কাল্পনিক বন্ধু। তখন আশেপাশে সব বাল্ব ভেঙে যায় আর এখন ম্যাডিসনকে সেলে বন্ধ করে রাখা হয়েছে। ম্যাডিসনের সৎ বোন তার মায়ের কাছ থেকে হাসপাতালের ঠিকানা নেয়, যেখানে ম্যাডিসন ছোটবেলায় চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল। সেই মহিলা ডাক্তারের হাসপাতালটা বন্ধ ছিল, কিন্তু তার বোনের বিশ্বাস ছিল সেখান থেকে কিছু একটা পাওয়া যাবে, তাই এই বিশ্বাস নিয়ে সে হাসপাতালে যায়। যখন সে হাসপাতালে পৌঁছায়, সে সেখানে তল্লাশি শুরু করে। সে ম্যাডিসনকে তার সঙ্গে বাড়িতে নিয়ে আসে। সেই রেকর্ডগুলো চেক করার পর তার বোন জানতে পারে ম্যাডিসনের আসল মা আর কেউ নয়, সেই ট্যুর গাইডই, হ্যাঁ, যিনি উপরের তলা থেকে পড়ে গিয়ে আহত হয়েছিলেন আর এখন হাসপাতালে ভর্তি আছেন। রেকর্ডিং চেক করার পর সে দেখে ম্যাডিসনের পিঠের দিকে একটা অদ্ভুত প্রাণী লেগেছিল। তারপর এই রেকর্ডিং এ আরো দেখা যায় সেই প্রাণীটি আর কেউ নয়, গ্যাব্রিয়েল ছিল। সে বলে, যখন ম্যাডিসন জন্মেছিল তখন আমরা তাদের আলাদা করতে চেয়েছিলাম অপারেশন করে, তাই ম্যাডিসনকে সহজে আলাদা করা গিয়েছিল, কিন্তু তার ভাইয়ের ক্ষেত্রে তা হয়নি। সে এমন একটা প্রাণীর মতো জন্মেছিল আর তার অর্ধেকটা তার সঙ্গে লেগেছিল। আর যেহেতু দুজনের একই মস্তিষ্ক আর মেরুদণ্ড ছিল, তাই আমরা গ্যাব্রিয়েলকে পুরোপুরি ম্যাডিসনের থেকে সরাতে পারিনি, কিন্তু যতটা সম্ভব সরানো যায় শুধু ততটুকুই সরিয়েছিলাম আর বাকিটা ভেতরে রেখে দিয়েছিলাম, কারণ ম্যাডিসনের জীবন এতে বিপদে পড়তে পারত। তাই আমরা তার মস্তিষ্কের অপারেশন করে সেটা বন্ধ করে দেই, যাতে গ্যাব্রিয়েলের অর্ধেকটা ভেতরে থেকে যায়। এখানে ডাক্তার আরো বলেন, গ্যাব্রিয়েল ছিল একটা বিশেষ ধরনের শিশু, তার ছিল অনন্য ক্ষমতা। সে আশেপাশের সিগন্যাল আর তরঙ্গ নিয়ন্ত্রণ করতে পারত, সেই কারণে সে রেডিও সিগন্যালের নিয়ন্ত্রণ করেছিল আর শুরুতেই বলেছিল, আমি তোমাদের সবাইকে মারবো। তারপর একদিন গ্যাব্রিয়েল ম্যাডিসনকে নিয়ন্ত্রণ করে হাসপাতাল পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। শুরুতে ডাক্তার যে সমস্যার কথা বলেছিলেন সেটা আর কেউ নয়, গ্যাব্রিয়েলের কথাই বলেছিলেন। গ্যাব্রিয়েল সবসময় ম্যাডিসনের মস্তিষ্কে ছিল। যখন ম্যাডিসন কল্পনায় গ্যাব্রিয়েলকে দেখে, সেটা আসলে গ্যাব্রিয়েলের মস্তিষ্ক, কারণ দুজনের মস্তিষ্ক একই ছিল। সেই দিন যখন তার স্বামী তাকে দেয়ালে আঘাত করেছিল, তখন তার মাথা থেকে রক্ত বেরিয়েছিল আর সেই দিন গ্যাব্রিয়েল আবার জেগে। এইসব রেকর্ডিং দেখার পর তার বোন গোয়েন্দার সঙ্গে দেখা করতে যায়, যাতে সে পুরো সত্যটা তাকে জানাতে পারে। তখন ম্যাডিসন জেলের মধ্যে বন্দী ছিল। জেলের বাকি মেয়েরা তাকে হয়রানি করতে শুরু করে, যার ফলে সে তাদের মারতে শুরু করে। এতে ম্যাডিসনের অবস্থা আরো খারাপ হয়ে যায়। তার মুখ আর মাথা থেকে রক্ত বের হতে শুরু করে, আশেপাশের আলোগুলো নষ্ট হতে শুরু করে। এখানে প্রথমবার আমরা এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই, যেখানে ম্যাডিসন তার মাথা ছিঁড়ছে আর গ্যাব্রিয়েল বেরিয়ে আসছে, যে পুরোপুরি ম্যাডিসনকে নিয়ন্ত্রণ করে আর সে নিজেই তার মাথা ছিঁড়তে শুরু করে। এটা দেখে সব মেয়েরা ভয় পেয়ে যায়, তারা ভয়ে চিৎকার করতে শুরু করে। গ্যাব্রিয়েল একটা মেয়ের কাছে গিয়ে তার ঘাড়ে আঘাত করে, যার ফলে তার রক্ত বের হতে শুরু করে। যে তার কাছে আসছিল, খুব সহজেই সে সবাইকে তুলে
ছুঁড়ে ফেলে দেয়। সে একজনের হাত ভেঙে দেয়, তারপর একজনের পেটে হাত ঢুকিয়ে দেয়, তারপর তাকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে একটা মেয়েকে ফেলে, তার মাথায় পা রেখে তার মাথা গুঁড়ো করে ফেলে। সে ঘুরে আরেকজনের কাছে আসে, তাকে নিচে ফেলে দেয়। আর এভাবে একে একে গ্যাব্রিয়েল বেরিয়ে আসে আর সবাইকে মারতে থাকে। এরপর সে তার জামা কাপড় অস্ত্র নিয়ে চলে যায়। মেডিসনের বোন গোয়েন্দাকে ফোন করে আর তাকে সবকিছু বলে, কিন্তু গোয়েন্দা কিছুই বুঝতে পারে না সে কি বলতে চাইছে। এখন গোয়েন্দা আর ল্যাবের ইনচার্জ সেলে যায়, যেখানে তারাও গ্যাব্রিয়েলের মুখোমুখি হয়, যে তাদের ওপরও হামলা করে। সে অনেক দূরে ছিল, যার ফলে দুজনেই আহত হয় আর গ্যাব্রিয়েল এখান থেকে পালিয়ে যায়। এদিকে মেডিসনের বোনও চলে আসে। তখন ল্যাবের ইনচার্জ তৎক্ষণাৎ তাকে বলে যে হাসপাতালে যাও যেখানে ট্যুর গাইড অর্থাৎ মেডিসনের মা ভর্তি ছিলেন, কারণ সেটাই ছিল গ্যাব্রিয়েলের পরবর্তী টার্গেট। যখন সে হাসপাতালে পৌঁছায়, গ্যাব্রিয়েল তার বোনকেও আহত করে। সে একজন গার্ডের বুকে আঘাত করে আর তাকেও মেরে ফেলে। আর এখন সে মেডিসনের মায়ের রুমে যায়, যেখানে মেডিসনের মা তার কাছে ক্ষমা চায়। সে বলে, দয়া করে আমাকে ক্ষমা করো, আমি আমার ভুল স্বীকার করছি। হ্যাঁ, তোমাকে আমার আলাদা করা উচিত হয়নি, কারণ তুমিও আমার সন্তান ছিলে, আমার তোমাকেও ভালোবাসা উচিত ছিল, কিন্তু এখন দয়া করে আমার ভুল ক্ষমা করে দাও। গ্যাব্রিয়েল তার মায়ের কথা মন দিয়ে শুনছিল। সে তার কথা শুনে তার অস্ত্রটা নামিয়ে ফেলে এবং তার মায়ের কথায় প্রভাবিত হতে চলেছিল। ঠিক তখন গোয়েন্দা চলে আসে, তার দিকে গুলি চালানো শুরু করে, কিন্তু মেডিসনের বোন গোয়েন্দাকে এটি করতে বারণ করে, যার ফলে গ্যাব্রিয়েল রেগে যায় এবং গোয়েন্দার উপর আক্রমণ করে এবং তাকেও মেরে ফেলে। এদিকে মেডিসন অন্য দিক থেকে সবকিছু দেখতে পাচ্ছিল, কিন্তু কাউকেই বাঁচানোর জন্য কিচ্ছুই করা যাচ্ছিল না, কারণ সে গ্যাব্রিয়েলের নিয়ন্ত্রণে ছিল। এরপর মেডিসনের বোন বন্দুকটা তুলে নেয় আর গ্যাব্রিয়েলের দিকে তা করে আর বলতে শুরু করে, এখান থেকে বেরিয়ে যা, আমার বোনকে ছেড়ে দে। এটা শুনে গ্যাব্রিয়েল রেগে যায়। সে বলে, না, সে তোর বোন নয়। এই বলে সে বিছানাটা তুলে তার দিকে ছুঁড়ে ফেলে আর এখানে মেডিসনের বোন সেই বিছানার নিচে চাপা পড়ে। তারপর সে তার কাছে এসে বলে, আমি ছোটবেলা থেকে তোকে মারতে চেয়েছিলাম, কিন্তু প্রতিবারই তুই বেঁচে যেতিস। তখন তার সৎ বোন মেডিসনকে ডাকতে শুরু করে আর তার কাছ থেকে সাহায্য চায় আর গ্যাব্রিয়েলের বিরুদ্ধে মেডিসনকে উস্কাতে শুরু করে, যাতে সে গ্যাব্রিয়েলের ওপর নিয়ন্ত্রণ পায়। সে বলে, গ্যাব্রিয়েলই সেই যার জন্য তুই মা হতে পারছিস না। যখনই তুই মা হতে চলেছিস, সে তার পেটে তোর সন্তানকে মেরে ফেলে। এটা শুনে মেডিসন খুব রেগে যায় এবং এখন সে গ্যাব্রিয়েলের উপর নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা শুরু করে। এরপর আমরা দেখি গ্যাব্রিয়েল বন্দুক দিয়ে মেডিসনের বোনকে গুলি করে। প্রথমে তাকে মেরে ফেলে, তারপর মেডিসনের মাকে গলা টিপে মেরে ফেলে। এরপর গ্যাব্রিয়েল মেডিসনকে তার সামনে পায়, কারণ মেডিসন অবশেষে তার মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায় আর এখন সবকিছুই তার ইচ্ছামতো হচ্ছিল, অর্থাৎ মেডিসনের বোন আর তার মায়ের মৃত্যু, যেটি ছিল শুধুই একটি কল্পনা, এবং এই কল্পনাটি সত্যি হয় না, কারণ মেডিসন এখন গ্যাব্রিয়েলের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে। এখানে আমরা প্রথমবার মেডিসনকে গ্যাব্রিয়েলের চোখে চোখ রেখে তার সঙ্গে কথা বলতে দেখি। সে বলতে শুরু করে, আমার শরীর আর আমার মন শুধুই আমার, আর এখন শুধু এটা আমার নিয়ন্ত্রণেই থাকবে। আর পরের বার যদি তুই আমাকে আবার নিয়ন্ত্রণ করতে চাস, তাহলে শোন, আমিও তোর জন্য তৈরি আছি। গ্যাব্রিয়েল আর কিছু বলে না। এদিকে মেডিসনের খোলা মাথা বন্ধ হয়ে যায় আর সে জ্ঞান ফিরে পায়। আর এখন সে গ্যাব্রিয়েলকে তার থেকে বের করে দেয় আর তাকে চিরকালের জন্য জেলে বন্দী করে। যখন সে জ্ঞান ফিরে পায়, সে তার বোনকে বের করে, যে অনেকক্ষণ ধরে বেডের নিচে চাপা পড়েছিল, কিন্তু ভাগ্যবশত সে বেঁচে ছিল। তার জীবন বাঁচানোর পর মেডিসন তাকে জড়িয়ে ধরে। সে বলতে শুরু করে, শুধু রক্তের সম্পর্কই সম্পর্ক নয়, যারা তোর সঙ্গে থাকে, তোর যত্ন নেয়, তুই সবসময় আমার বোন থাকবি। কোনো সন্দেহ নেই যে আমাদের রক্ত এক নয়। আমি তোকে সবসময় ভালোবাসবো, তুই আমার খুব ভালো বোন। এই কথা বলার সময় দুই বোনই আবেগপ্রবণ হয়ে পড়ে আর একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তার মাও তাকে দেখে খুব খুশি হয়, কারণ এখন সে গ্যাব্রিয়েল থেকে মুক্তি পেয়েছে আর সে তার জীবন খুশিতে কাটাবে। আর এই সঙ্গে এই ছবির গল্প এখানেই শেষ হয়ে যায়।